হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব ক্রোয়েশিয়া নিয়ে। ক্রোয়েশিয়ার ভিসা কারা পাইতেছে এবং ক্রোয়েশিয়ার ভিসা কাদের রিজেক্ট হইতেছে, আজকের ভিডিও জুড়ে থাকবো এই ধরনের আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনারা অনেকে জানতে চাইতেছেন বা অনেকে জানেন আপনারা যে ক্রোয়েশিয়ার জন্য অনেকে ফাইল জমা করতেছে বা করছে। ইতিমধ্যে অনেকে কিন্তু ভিসা পেয়ে সেখানে চলে গেছে এবং অনেকে ভিসা পাইতেছে, কিন্তু যত পরিমাণ লোক ভিসা পাইতেছে তার থেকে বেশি দ্বিগুণ ভিসা রিজেক্ট হইতেছে। এখন আপনারা জানতে চাইতেছেন ভিউয়ার্স, কী কারণে ভিসা রিজেক্ট হইতেছে, আসলে মূলত কারণটা কি, কি ওর ভিসা হইতেছে, কি ওর ভিসা হচ্ছে না, এর মূলত কারণটা কি। আসলে দেখেন ভিউয়ার্স, এর জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী না, আপনার প্যাসেঞ্জাররা কেউ দায়ী না ভিসা রিজেক্ট হওয়ার পিছনে। ভিসা রিজেক্ট হওয়ার মূল হোতা হচ্ছে, ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের কিছু সিন্ডিকেট এজেন্ট, বাংলাদেশের কিছু সিন্ডিকেট এজেন্ট আছে, মূলত তাদের কারণে ক্রোয়েশিয়ার ভিসা রিজেক্ট হচ্ছে এবং ক্রোয়েশিয়ার বাজার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন আসা যাক কী কারণে ভিসা রিজেক্ট হইতেছে। আপনার ফাইল ঠিক আছে, আপনার সব কাগজপত্র ঠিক আছে, আপনি এম্বাসি ফেস করতেছেন, ইন্ডিয়া অথবা নেপালে যাইতেছেন, কিন্তু আপনার ভিসা হচ্ছে না। আপনার সাথে দেখা যায় আপনারা 10 জন গেছেন, 5 জনের বিষয় হয়েছে, 5 জনের বিষয় হয় নাই। আপনার খুব আপসেট হয়ে যাইতেছেন যে এক এজেন্সি থেকে যাচ্ছেন, 10 জন যাচ্ছেন, 10 জনের 5 জনের বিষয় হচ্ছে, 5 জনের হচ্ছে না। সেম কাগজ, সেম এম্বাসি, সব কিছু ঠিকঠাক করতেছেন, কিন্তু 5 জনের বিষয় না হওয়ার কারণটা কি? আপনি মনে মনে ভাবতেছেন যে আমার হয়তো লাক খারাপ, আমার হয়তো ভাগ্যে নাই। আসলে কিন্তু কারণটা মূলত তা না। মেইন কারণটা হচ্ছে আপনার ওই সিন্ডিকেট এজেন্ট কিন্তু সিন্ডিকেট করছে আপনার সাথে। আপনারা হয়তো এটা কি বুঝতে পারেন না বা হয়তো বা কে ধরতে পারেন না। ধরেন একটা কোম্পানি, ক্রোয়েশিয়ার একটা কোম্পানিতে লোক লাগবো 15 জন। এখন 15 জন লোক লাগবো, সে কিন্তু 15টা ওয়ার্ক পারমিটই কিন্তু দিবে এবং 15টা ওয়ার্ক পারমিট দিবে এবং 15 জন লোকই কিন্তু সে নিবে, তার কিন্তু বেশি সে নিবে না। এখন বাংলাদেশের একটা এজেন্সি সে 15টা লোক দেওয়ার জন্য অফার পাইলো। এখন সে করতেছে কি, 15টা লোকের জন্য সে করতেছে কি মিনিমাম 30 থেকে 35টা লোক পাসপোর্ট সে নিতেছে। সে বলতেছে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাইতেছে যে ওয়ার্ক পারমিট, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বিষয় হইব, এই কাজে অমুক কাজে তমুক কাজে বিষয় হইব, আপনারা জমা দিন। আপনারা সে প্রচারণা দেখে জমা দিতেছেন। সে ধরেন 30 জন আপনারা জমা দিলেন, সবার ওয়ার্ক পারমিট আসলো। ওয়ার্ক পারমিট আসার পরে 15 জন ওয়ার্ক পারমিট কিন্তু জেনুইন আর 15 জন ওয়ার্ক পারমিট কিন্তু ফেক। কিন্তু আপনি যে ফেক ওয়ার্ক পারমিটের সিগনেচার করতেছেন বা আপনি ফেক ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি ফেস করতেছেন, আপনি কিন্তু সেটা কিন্তু বুঝতে পারবেন না বা আপনি কিন্তু সেটা ধরতে পারবেন না। এখন আপনাদের সব কিছু কমপ্লিট করে, আপনার কাছ থেকে টাকা নিলে সব কিছু কমপ্লিট করে আপনাকে নেপাল অথবা ইন্ডিয়াতে পাঠিয়ে দিল এম্বাসি ফেস করার জন্য। এখন আপনারা গেলেন, এম্বাসি ফেস করলেন, ভিসার জন্য অপেক্ষা করলেন 2 মাস 3 মাস, তারপরে দেখলেন কারো ভিসা হয়েছে, কারো ভিসা হয় নাই। এখন যাদের সে 15টা ওয়ার্ক পারমিট জেনুইন ছিল, এখন এম্বাসি থেকে কিন্তু আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে যে আপনার কোম্পানিতে এই লোকগুলো আসতেছে, আপনি কি জানেন কিনা, আপনার কি লোক প্রয়োজন কিনা, এগুলো কিন্তু তারা অ্যাপ্রুভাল করে। যখন ওই 15 জনের ওয়ার্ক পারমিট সেই কোম্পানি দিয়েছে, সেই 15 জনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু কোম্পানির কাছে থাকে, নাম, পাসপোর্ট নাম্বার সব কিছু থাকে। তখন সেই কোম্পানি থেকে কিন্তু এম্বাসিকে ডিরেক্ট ইমেল করে দেয় যে আমার এই 15টা লোকই আসবে আমার কাছে, আমার কাজের জন্য আবেদন করছে, আমি এই 15টা লোককে চাই। তখন এম্বাসি দেখতেছে যে এই 15টা লোকই কাজের উদ্দেশ্যে যাবে, আর বাকি যে লোকগুলো আছে সেগুলো ফেক। তাদের কোনো ডিটেলস কিন্তু কোনো কোম্পানি থেকে খুঁজে পাইতেছে না, কোনো কিছু পাইতেছে না। তখন কিন্তু অটোমেটিকলি আপনার বাকি যে ফেক ওয়ার্ক পারমিটগুলো আছে তাদের কিন্তু রিজেক্ট করে দেয়। এখন মূলত কিন্তু এই কারণে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা প্রচুর পরিমাণে রিজেক্ট হইতেছে। এখন বলতে পারেন যে এই সিন্ডিকেট দালালরা বা সিন্ডিকেট এজেন্টদের কী লাভ হয় এরকম কাজ করে। দেখেন, যদি আপনার কাছ থেকে 30টা লোকের কাছ থেকে সে প্রথমত 2 লাখ করে টাকা নেয়, তাহলে সে 60 লাখ টাকা হয়। তারপরে সে মনে করেন 15টা লোকের তো বিষয় হলেও সে ফুল পেমেন্ট পাইব। বাকি 15টা লোকের যে বিষয়টা পাইলো না, ধরেন 2 লাখ করে টাকা নিয়েছে, সে 15টা লোকের থেকে ধরেন 30 লাখ নিয়েছে। তারপরে আপনারা যখন রিজেক্ট হয়ে বাংলাদেশে চলে আসবেন ভিসা না পেয়ে, তখন আপনারা যখন সেই এজেন্টের কাছে যাইবেন, ভাই আমার ভিসা হয়নি, আমার টাকা ব্যাক দেন, এইটা সেটা, এজেন্ট কিন্তু আপনাদেরকে বুঝাইবে, দেখেন আপনার সাথে গেছে, ভিসা হয়েছে, কাগজপত্র ঠিক ছিল, আপনার লাক ভালো না, এই কারণে হয়তো আপনার কিছু কোশ্চেন করছে এম্বাসি থেকে, আপনি অ্যান্সার করতে পারেন না, এই জন্য আপনার ভিসা হয় নাই। আপনি সেকেন্ড চান্স দেখেন, আপনি ওয়েট করেন,
আপনারা কিন্তু তালমাতাল দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনি ওয়েট করেন, আবার এক চান্স দেখি, আবার আপনার ওয়ার্ক পারমিট দিয়ে আনে দেই, আপনার টাকা কিন্তু ব্যাক দিতে চাইবো না। আবার টাকা ব্যাক দিলেও তখন কি করবো সে জানেন? আপনাকে 50,000 টাকা ব্যাক দিবে অথবা 1 লাখ টাকা ব্যাক দিবে। তখন বলবে যে ভাই আপনার এই কাজে সেই কাজে আপনার এত টাকা অত টাকা খরচ হয়েছে, আপনার একটা বিগ অ্যামাউন্ট কিন্তু আপনার কাছ থেকে 50 থেকে 1 লাখ টাকা কিন্তু আপনার কাছ থেকে রেখে দিবে তারা। ধরেন 1 লাখ টাকা যদি আপনার কাছ থেকে রেখে দেয়, তাহলে 1 লাখ টাকা যদি তার বেনিফিট হয়, তাহলে 15 জনের কাছ থেকে কিন্তু তার আরও 15 লাখ টাকা বেনিফিট হয়ে গেল। মূলত এরকম একটা সিন্ডিকেট বাংলাদেশে কাজ করতেছে, সিন্ডিকেট এজেন্ট, সিন্ডিকেট দালাল চক্র বাংলাদেশে এরকমভাবে কাজ করতেছে। তাই আপনারা যে কোনো দেশের ভিসার জন্য জমা দেওয়ার আগে অবশ্যই তাদের বায়োডাটা, তাদের সব কিছু চেক করবেন ভালো করে।